আসসালামু আলাইকুম। আবারও লাইভ ক্লাসে অংশগ্রহণকারী সম্মানিত অভিভাবক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, বিরামপুর আইসিটি স্কুলের শিক্ষা ও গবেষণা শাখা ও আমার পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ রহমতে এই করোনার মধ্যে আপনারা সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং উপরওয়ালার অশেষ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায়ের পাঠ 7 থেকে 8 ও 9 থেকে 11 সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলো বন্ধুরা, আমরা আজকের ক্লাস শুরু করি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা ও গবেষণা শাখার পক্ষ থেকে, বিরামপুর আইসিটি স্কুলের শিক্ষা ও গবেষণা শাখার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আর আমি মোহাম্মদ মাসুদ রানা, সহকারী শিক্ষক বিজ্ঞান, বিরামপুর আইসিটি স্কুল, বিরামপুর, দিনাজপুর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখে নেই যে আজকে হচ্ছে অধ্যায় সপ্তম, শ্রেণী ষষ্ঠ, অধ্যায় সপ্তম, পাঠ হচ্ছে 7 থেকে 8 ও 9 থেকে 11। আর পাঠ শিরোনাম আজকে ধাতু ও অধাতুর বিদ্যুৎ পরিবাহিতা, সেটা হচ্ছে 7 থেকে 8 এই পাঠের, এবং 9 থেকে 11 হচ্ছে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। অর্থাৎ পাঠ শিরোনাম হচ্ছে ধাতু ও অধাতুর বিদ্যুৎ পরিবাহিতা এবং গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর এই পাঠ দুটাতে যে আজকে শিক্ষণ ফল, তোমাদের কি শিক্ষণ ফল আছে একটু দেখে নেই যে আজকে কি কি শিখবা তোমরা। যে এই পাঠ শেষে শিক্ষার্থীরা ধাতু সমূহের বিদ্যুৎ পরিবাহিতা বর্ণনা করতে পারবে, অধাতু সমূহের বিদ্যুৎ অপরিবাহিতা ব্যাখ্যা করতে পারবে। গলনাঙ্ক কাকে বলে কঠিন পদার্থের গলনাঙ্ক সম্পর্কে জানতে পারবে। স্ফুটনাঙ্ক কাকে বলে পানির স্ফুটনাঙ্ক সম্পর্কে জানতে পারবে। শীতলীকরণ কাকে বলে শীতলীকরণের তাপমাত্রা নির্ণয় সম্পর্কে জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা মেইন টপিকসে চলে যাই। পাঠ 7 থেকে 8 ধাতু ও অধাতুর বিদ্যুৎ পরিবাহিতা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নেই যে এর ধাতু এবং অধাতু বিদ্যুৎ পরিবাহিতা, যে এর আগে তোমরা জেনেছো যে ধাতু সমূহের সাধারণ বিদ্যুৎ পরিবাহী এবং অধাতু সমূহের বিদ্যুৎ অপরিবাহী বা কুপরিবাহী। এর আগের ক্লাসে তোমরা জেনেছো কুপরিবাহী হয়। আর এখন তোমরা নিজেরাই দেখবে যে কিভাবে ধাতু সমূহের বিদ্যুৎ পরিবাহী হিসাবে, যে ধাতু সমূহের যে বিদ্যুৎ পরিবাহী হিসাবে ও অধাতু সমূহের বিদ্যুৎ অপরিবাহী হিসাবে কাজ করে, সেটা তোমরা দেখবা আজকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা পর্যবেক্ষণ, যে একটা প্র্যাকটিক্যাল তোমাদের আছে বইয়ের মাঝে সুন্দর করে দেওয়া আছে, যে ধাতুর বিদ্যুৎ পরিবাহিতার পর্যবেক্ষণের পরীক্ষা, অর্থাৎ ধাতুর বিদ্যুৎ পরিবাহিতার পর্যবেক্ষণ যে কাজ, এটা কি কাজ করতে হবে, যে কঠিন পদার্থের বিদ্যুৎ পরিবাহিতা পর্যবেক্ষণ। যে এটা পর্যবেক্ষণ করতে কি লাগে, যে প্রয়োজনীয় যে উপকরণের মধ্যে পড়ে একটি ব্যাটারি, এরপর হচ্ছে মম, থার্মোমিটার, টেস্ট টিউব ও স্পিরিট ল্যাম্প। তাহলে প্রয়োজনীয় উপকরণের মাঝে এগুলা পড়ে, যে একটি ব্যাটারি, একটি মম, একটা থার্মোমিটার, এরপর হচ্ছে একটি স্পিরিট ল্যাম্প। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে জানবো যে ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা পর্যবেক্ষণের যে পদ্ধতিটা, যে প্রয়োজনীয় উপকরণ জানলাম, এবার পদ্ধতি কিভাবে আমরা এটা নির্ণয় করব। যে পদ্ধতি হলো, ব্যাটারিটি নেই, যে ব্যাটারি, এই যে ব্যাটারিটি নেই এবং দেখি এক প্রান্ত যোগ অর্থাৎ প্লাস, এই প্লাসকে বলা হয় ধনাত্মক, অর্থাৎ পজিটিভও বলা হয়, এই প্লাসকে বলা হয় ধনাত্মক বলা হয়,
এবং পজিটিভ বলা হয়। অপর প্রান্তে বিয়োগ চিহ্ন, আর বিয়োগটাকে বলা হয় ঋণাত্মক, আর এটাকে বলা হয় নেগেটিভ। অর্থাৎ এই বিয়োগটাকে বলা হয় ঋণাত্মক এবং নেগেটিভ দেওয়া আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি ব্যাটারিতে একটা প্লাস, এটা হচ্ছে ধনাত্মক, আর মাইনাসটা হচ্ছে ঋণাত্মক। একটি তামার তার ব্যাটারির এক প্রান্তে এবং অপরটি অপর প্রান্তে আটকিয়ে নেই। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটারি এক প্রান্তে এবং অপরটি অপর প্রান্তে আমরা আটকিয়ে নেই। তোমাদের যে কোনো একজন বৈদ্যুতিক বাল্বটি নাও, আর এই যে বাল্বটি যে কোনো একজন তোমাদের মাঝে কেউ নাও। এরপরে বলছে যে লক্ষ্য করি বাল্বের যে প্রান্ত আমরা সকেটে প্রবেশ করাই সে প্রান্তের দুই পাশে একটু উঁচু করে বসানো দুটি ধাতব সংযোগ বিন্দু বা মোটা তারের মতো সংযোগ বিন্দু আছে। আমরা লক্ষ্য করি যখন বাল্বটা যখন এক প্রান্তে হাতে নেই এবং আমরা সকেটে যখন প্রবেশ করাই তখন কি হয়, দুইটা উঁচু জায়গা দেখতে পাই আমরা। সে এক প্রান্তের দুই পাশে একটা উঁচু জায়গা আছে, সেখানে বসানো দুটি ধাতব বস্তু, যে দেখি সোনালী কালার যে একটা দুটি ধাতব বস্তু কি করে ধাতব সংযোগ বিন্দু, যেটা বা মোটা তারের মতো দেখতে আমরা পাই, সে বিন্দু আছে এখানে। এরপরে এবার দুটি তারের একটির খোলা প্রান্ত, যে দুটি তারের মধ্যে একটির খোলা প্রান্ত, ওই দুটি বিন্দুর একটিতে আর অপর তারটির খোলা প্রান্ত, অর্থাৎ দুটি বিন্দুর একটিতে, এই চিত্রের মধ্যে একটু খেয়াল করো, দুটি প্রান্তের একটিতে এবং অপরটা খোলা প্রান্তের তারটির খোলা প্রান্ত অপর সংযোগ বিন্দুতে আটকিয়ায়। এরপর লক্ষ্য করি যে বাল্বের যে প্রান্ত আমরা সকেটে প্রবেশ করাই, অর্থাৎ বাল্বের যে প্রান্ত আমরা সকেটে প্রবেশ করাই, এই যে সকেটে প্রবেশ করাই, সেই প্রান্তের দুই পাশে একটু উঁচু করে বসানো দুটি ধাতব সংযোগ বিন্দু বা মোটা তারের মতো সংযোগ বিন্দু আছে। দুটি ধাতব বন্ধ, এর আগেও কথাটা আসছে, দুটো তারের মতো উঁচু জায়গায় দুটা তারের ধাতব বস্তু আমরা দেখতে পাই। ফলাফল তাহলে এর থেকে আমরা কি জানলাম, ফলাফলটা কি আসতেছে, কি দেখতে পাচ্ছ তোমরা, বাল্বটি জ্বলে উঠছে। তারপরে কি হচ্ছে, এই যে বাল্বটি আছে এই বাল্বটি কি হয়, তারপরে কি হচ্ছে, জ্বলে উঠছে। আচ্ছা, কারণ তামার তার বিদ্যুৎ সুপরিবাহী। আমরা জানি যে তামার তারটা হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী, আর সুপরিবাহী বলে এটি ব্যাটারি থেকে বিদ্যুৎ পরিবহন করে, আর সুপরিবাহী হওয়ার কারণে ব্যাটারি থেকে বিদ্যুৎ পরিবহন করে। আর যদি কুপরিবাহী হতো তাহলে বাল্বটি জ্বলতো না। যেহেতু সুপরিবাহী সেই কারণে ব্যাটারি থেকে এটা বিদ্যুৎ পরিবহন করে বাল্বে নিয়ে যায় পৌঁছে দেয়, আর সে কারণে বাল্ব জ্বলে উঠেছে। যদি তামার তার বিদ্যুৎ পরিবাহী না হতো, যেটা বললাম যে তামার তার যদি বিদ্যুৎ পরিবাহী না হতো তাহলে বিদ্যুৎ পরিবহনও হতো না, ফলে বাল্বটিও জ্বলতো না। কারণ তামার তার হচ্ছে সুপরিবাহী, আর সুপরিবাহী হওয়ার কারণে বাল্বটি জ্বলে উঠছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ফলাফল জানলাম। আমরা আরো একটা ক্লিয়ার হবো, আরো একটা ভিডিওর মাধ্যমে দেখে আমরা একটা ক্লিয়ার হবো। ভিডিওটা একটু দেখি, সবাই একটু খেয়াল করি, ভিডিও সংযোগ পর্যন্ত একটু খেয়াল করি যে কি অবস্থা। ভিডিওটা সংযোগ পাওয়া পর্যন্ত একটু ওয়েট করি। আচ্ছা, দেখো যে এই যে দুইটি তামার তার, একটি ব্যাটারি আর একটা হচ্ছে বাল্ব। আমরা তামার তারের সঙ্গে সংযোগের সাথে যদি তামার তারের এই যে দেখো যে বাল্বটি নেওয়ার পরে কি করব, যে এই যে ব্যাটারির এক প্রান্তে থেকে অপর প্রান্তে তামার তারটি আমরা সংযোগ দেবো। এই যে দেখো, একটু ভালো করে খেয়াল করো। এই যে তামার এক পাশে তার আমরা লাগাই দিলাম, এই তারটা এই ব্যাটারির অপর প্রান্তে, এবং বাল্বের যে উঁচু যে জায়গাটা আমরা সকেটে যে ঢুকাই ওই জায়গাটার উঁচু যে জায়গাটা থাকে ওখানে যেখানে আমরা ঢুকাই এখানে জ্বাললে বাল্বটা জ্বলে উঠলো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, কেন জ্বলে উঠলো? কারণ হচ্ছে তামার তারটা হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী, যার কারণে বাল্বটি জ্বলে উঠলো। যদি অপরিবাহী হতো তাহলে কি হতো, বাল্বটা জ্বলে উঠতো না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু
একটু ভিডিওটা দেখার কারণে একটু আমরা আচ্ছা, এবার আমরা খেয়াল করি যে যে ভিডিওটা আমরা দেখলাম, মূলত যে প্র্যাকটিক্যালটা আমরা করলাম, যে ব্যবহারিকটা আমরা করলাম, শেষ করলাম, করার পরে বাল্বটা জ্বললো, কী কারণে জ্বললো আমরা তো দেখতেই পেলাম। এখানে তোমাদের আরও একটা বোঝার জন্য আরও একটা স্লাইড নেওয়া হয়েছে উদাহরণ হিসাবে। দেখো যে ব্যাটারির সাথে দড়ি এবং এই যে ব্যাটারির সাথে যদি দড়ি, এই ব্যাটারির সাথে যদি দড়ি এবং বাল্বের সংযোগ দিলে বাল্বটি জ্বলবে কি? বাল্ব আর ব্যাটারির সঙ্গে যদি সংযুক্ত দেওয়া হয়, অর্থাৎ ব্যাটারি এবং দড়ির সাথে যদি সংযুক্ত করে যদি বাল্বে আমরা আলো জ্বালাতে পারি, কি জ্বলবে কি? না, কখনোই জ্বলবে না। কেন? কারণ হচ্ছে যে এই দড়ি হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী, এটা মাথায় রাখতে হবে। যদি সুপরিবাহী হতো তাহলে এই যে তামার তারা এই দড়িটা যদি অপরিবাহী, যার কারণে বিদ্যুৎটা জ্বলবে না, সুপরিবাহী হইলে জ্বলতো। আর নিচে আরেকটা উদাহরণ দেওয়া আছে যে ব্যাটারির সাথে তার এবং বাল্বের সংযোগ দিলে বাল্বটি জ্বলবে কি? জ্বলবে কেন? কারণ হচ্ছে যে ব্যাটারির তারটা, এই তারটা হচ্ছে তামার তার, আর এই তামার তারে বিদ্যুৎ সুপরিবাহী, আর সুপরিবাহী হওয়ার কারণে একটার সঙ্গে আরেকটা সংযোগ দিলে, অর্থাৎ ব্যাটারির সঙ্গে যদি বাল্বের সংযোগ দেওয়া হয় তাহলে বাল্বটি জ্বলে উঠবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জানতে পারলাম যে কেন ব্যাটারিটা বাল্বটি জ্বলে উঠলো। এরপরে আমরা দেখব যে পরে সর্বশেষ পার্ট, এই সপ্তম অধ্যায়ের সর্বশেষ পার্ট হচ্ছে পার্ট 9 থেকে 11। এসব দেখি যে গলনাঙ্ক, এই গলনাঙ্ক কাকে বলে? খুব ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা তোমাদের জন্য, কারণ এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় আসে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে রূপান্তরিত হয়, ওই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। খুব ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা তোমাদের মনে রাখতে হবে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে রূপান্তরিত হয়, ওই তাপমাত্রায় কে ওই পদার্থের গলনাঙ্ক বলে। যেমন 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মম গলে যায়। 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি মম গলে যায়, সুতরাং মমের গলনাঙ্ক হলো 57 ডিগ্রি সেলসিয়াস। আর 57 ডিগ্রি সেলসিয়াসটা হওয়ার কারণে আমরা একটা প্র্যাকটিক্যাল দেখবো, অর্থাৎ ব্যবহারিক দেখবো, যে দেখি কি আসে। অতএব এই প্রশ্নটা যদি তোমাদের পরীক্ষা আসে যে গলনাঙ্ক বলতে কি বোঝায়, অনুধাবনও যদি আসে তোমরা এইটাই লিখবা, তাহলেই দ্যাটস এনাফ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখবো যে কঠিন পদার্থের গলনাঙ্ক নির্ণয়। তোমাদের বই সুন্দর করে দেওয়া আছে যে এটা কঠিন পদার্থের গলনাঙ্ক নির্ণয় করতে গেলে প্রথমে আগে কিছু প্রয়োজনীয় বস্তুর প্রয়োজন হয়, আর প্রয়োজনীয় উপকরণ কি লাগবে? একটি বিকার লাগবে। বিকার বলতে এই যে কাঁচের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই যে পানি রাখা আছে, এই অংশটাকে বলা হয় বিকার। আর কি লাগবে? মম লাগবে, থার্মোমিটার লাগবে, টেস্ট টিউব লাগবে। টেস্ট টিউব হচ্ছে এই যে নলটা হচ্ছে টেস্ট টিউব, ঠিক আছে? টেস্ট টিউব ও স্পিরিট ল্যাম্প। আর স্পিরিট ল্যাম্প বলা হয় এই যে এইটা, যেটাতে আগুন জ্বলে, হ্যাঁ, স্পিরিট ল্যাম্প লাগবে। এরপর হচ্ছে যে পদ্ধতিতে কি, যে আমরা কি পদ্ধতিতে করি, দেখো যে টেস্ট টিউবে কিছু ছোট মমের টুকরা নেই। এই টেস্ট টিউবটাকে ছোট একটা মমের, টেস্ট টিউবের টেস্ট টিউবটাকে ছোট টুকরা মম নেই, আর বিকারটিতে পানি নিয়ে স্পিড ল্যাম্পের উপর রাখি। আর এই যে বিকারটা আছে, যে এটা হচ্ছে কাচের, সম্পূর্ণ কাচের। এই বিকারটিতে কি পানি নিলাম, পানি নেওয়ার পর স্পিড ল্যাম্প, এই স্পিড ল্যাম্পের উপরে একটা ত্রিপতি জালি থাকে, এই জালিটার উপরে আমরা রাখবো। এরপরে কি আসে, যে স্পিড ল্যাম্পের উপর রাখি, যে চিত্রের মতো করে স্ট্যান্ডের সাথে আটকিয়ে টেস্ট টিউব ও থার্মোমিটার বিকারের পানিতে ডুবাই। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্ট্যান্ড, এটাকে বলা হয় স্ট্যান্ড। এই স্ট্যান্ডের সাথে সুন্দর করে বাঁধবো, হ্যাঁ, যে স্ট্যান্ডের সাথে আটকিয়ে টেস্ট টিউব ও থার্মোমিটার বিকারের সাথে ডুবাই, যাতে এদের কোনোটি বিকারের তলা স্পর্শ না করে বা গায়ে না লাগে। আর এমনভাবে বাঁধবো এটা যাতে করে স্ট্যান্ডের সাথে এমনভাবে বাঁধবো যাতে করে টেস্ট টিউব এবং থার্মোমিটার বিকারের সাথে, হ্যাঁ, যে পানিতে ডুবাই, যাতে এদের কোনোটির সঙ্গে যেন সংস্পর্শ না লাগে, এদিকে খেয়াল রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখি আমরা কঠিন পদার্থের গলনাঙ্ক নির্ণয় করলাম। এবার দেখবো আমরা স্ফুটনাঙ্ক। যে স্ফুটনাঙ্কটা কি, যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, ওই তাপমাত্রার ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। খুব ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা তোমাদের জন্য, যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, ওই তাপমাত্রাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। তাহলে যেমন
100°C, আমি এটা উদাহরণ হিসেবে তোমাদের দিচ্ছি একটা, যে উদাহরণ হিসেবে দিচ্ছি 100°C তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়। 100°C তাপমাত্রায় কি হয়? বাষ্পে পরিণত হয়। সুতরাং পানির স্ফুটনাঙ্ক হলো 100°C। পানির স্ফুটনাঙ্ক কত? এটা তোমাদের বহু নির্বাচনী কোশ্চেনের মাঝে আসে যে পানির স্ফুটনাঙ্ক কত, যে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C, মনে রাখতে হবে তোমাদের। এরপর হলো যে পানির স্ফুটনাঙ্ক নির্ণয়। আমরা এই পানির স্ফুটনাঙ্ক নির্ণয়টা একটু দেখবো, যে প্রয়োজনীয় উপকরণ কি লাগবে, যে একটি বিকার লাগবে, বিকার তো আমি দেখালামই। এরপরে হচ্ছে পানি, থার্মোমিটার, আর লাগবে কি স্পিড ল্যাম্প। আর পদ্ধতি হলো প্রথমে পাত্রের অর্ধেক পানির পরিমাণ, চিত্রটা একটু দেখায়, এই যে বিকার, পাত্রের অর্ধেক পরিমাণ লক্ষ্য করি এবং থার্মোমিটার তাপমাত্রা, এবার তাপ নেই দেই, সরি থার্মোমিটারের, আচ্ছা কি বলছে যে প্রথমে পাত্রের অর্ধেক পরিমাণ পানি নেই, স্পিড ল্যাম্পের উপর বিকারটি বসাই, আর চিত্রের মতো করে থার্মোমিটারের পাত্রের পানিতে ডুবাই। এবার তাপ দেই, দেওয়ার পরে কি করব আমরা? স্পিড ল্যাম্পে তাপ দিব, আর থার্মোমিটারের তাপমাত্রার দিকে লক্ষ্য করি, যে এই থার্মোমিটারের যে তাপমাত্রাটা, এই তাপমাত্রার উপর লক্ষ্য করি যে থার্মোমিটারের তাপমাত্রা 95°C হলে সতর্কভাবে পানি ও থার্মোমিটারের দিকে আমরা খেয়াল করব, সতর্কভাবে থার্মোমিটার এবং পানির দিকে আমরা খেয়াল করব। তাহলে খেয়াল করার পর কি ফলাফল আসে, আমরা ফলাফলটা একটু দেখি। যে ফলাফল হচ্ছে পানি ফুটতে শুরু করলে, যখন পানি ফুটতে শুরু করে তখন তাপমাত্রা দেখি, যখন পানি ফুটতে শুরু করবে তখন আমরা কি করব, যে টেস্ট টিউবে তখন তাপমাত্রা দেখব, তখন তাপমাত্রা দেখব। এই তাপমাত্রা হলো পানির স্ফুটনাঙ্ক, যে তাপমাত্রাটা আসবে ওই তাপমাত্রাটাই হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। আর এই তাপমাত্রা কত? 100°C। আমি প্রথমেই তোমাদেরকে বলছি যে এর স্ফুটনাঙ্ক, পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C। এটা মনে রাখতে হবে তোমাদের, কেননা এখান থেকে তোমাদের বহু নির্বাচনী কোশ্চেন হয় যে পানির স্ফুটনাঙ্ক কত। পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C। বহু নির্বাচনী কোশ্চেন আসে, এর পাশাপাশি হলো জ্ঞানমূলকের জন্য এই কোশ্চেনটা আসে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পানির স্ফুটনাঙ্ক নির্ণয়ের ফলাফল সম্পর্কে জানলাম। এবারে দেখবো যে শীতলীকরণ। এরপরে একটা চ্যাপ্টার আছে, এরপরে পাঠের শেষের অংশে একেবারে শীতলীকরণ বলতে কি বোঝায় বা শীতলীকরণ কি বা কাকে বলে, আমরা এই সম্পর্কে দেখব। যে কোনো বস্তুর তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে শীতলীকরণ বলে। মানে খুব ভালো করে পড়তে হবে, যে কোনো বস্তুর তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? শীতলীকরণ বলে। যেমন উদাহরণ হিসেবে আমি এখানে তোমাদের একটা ধরছি, যে উদাহরণ হিসেবে বলা যায়, যেমন আমরা জন্মদিনে বা বিদ্যুৎ চলে গেলে মোমবাতি জ্বালাই কিনা, যখন বিদ্যুৎ চলে যায় আমরা তখন কি জ্বালাই? যে মোমবাতি জ্বালাই, বা জন্মদিনও মোমবাতি জ্বালাই। আর মোমবাতির একটি অংশ পুড়ে আলো দেয়, মোমবাতির একটি অংশ পুড়ে আলো দেয়, আর আরেকটি অংশ আগুনে গলে মোমবাতির গা বেয়ে পড়তে থাকে। মানে একটি অংশ আগুনে পড়ে আর আরেকটি অংশ কি হলো, যে গা বেয়ে, মোমবাতির গা বেয়ে নিচে পড়তে থাকে, যা কিছুক্ষণ পরে আবার জমে কি হয়? কঠিন মমে পরিণত হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটা যদি শীতলীকরণ বলতে কি বোঝায়, যদি 2 মার্কসের জন্য আসে, তোমরা এটা লিখলে দ্যাটস এনাফ। এখানে লিখলে সুন্দর করে তোমরা যদি লেখো, এইটাই যদি লেখো 2-2 পাবা, এটুকু আশা করি। তারপরে হচ্ছে শীতলীকরণের পরীক্ষা আমরা দেখবো, যে শীতলীকরণের তাপমাত্রা নির্ণয়। যে শীতলীকরণের তাপমাত্রা নির্ণয় একটা আছে, শীতলীকরণের তাপমাত্রা নির্ণয় করতে গেলে যে কি লাগে সেটা আমরা দেখবো। যে প্রয়োজনীয় উপকরণ, একটি টেস্ট টিউব লাগবে, একটি বিকার লাগবে, একটি স্ট্যান্ড, কিছু মম, আর একটি থার্মোমিটার, আর স্পিড ল্যাম্প, আর তারজালি, ত্রিপতি স্ট্যান্ড। তারজালি মানে 3টা পদ, অর্থাৎ 3টা স্ট্যান্ড, যেটাকে বলে 3 পা স্ট্যান্ড, 3 পা সমৃদ্ধ ত্রিপতি স্ট্যান্ড। আর লাগবে হচ্ছে ক্ল্যাম্প, আর একটা কি লাগবে? ক্ল্যাম্প। তাহলে দেখি প্রয়োজনীয় উপকরণ জানলাম, পদ্ধতিটা একটু দেখে নেই। যে টেস্ট টিউবে কিছু মম নেই, এই যে টেস্ট টিউব যে নলটা আছে, টেস্ট টিউবের নলে কিছু মম নিব। বিকারের 3/4 অংশ ভরে পানি নেই। এই যে বিকারটা আছে এটা হচ্ছে পুরোটাই কাঁচের, ওই জন্য খুব যত্ন অর্থাৎ সতর্কতার সহিত এটা ব্যবহারিক প্র্যাকটিক্যাল করতে হয়। যে এই নিব, পানি নেই, আর ত্রিপতি স্ট্যান্ডের উপর তারজালি রেখে দেয়। এই যে ত্রিপতি স্ট্যান্ড, অর্থাৎ 1, 2 ও পাশে একটা পা আছে, যার কারণে একে বলা হয় ত্রিপতি স্ট্যান্ড। আর ত্রিপতি স্ট্যান্ড উপর তারজালি রেখে, এই যে তারজালি, এই যে ত্রিপতি স্ট্যান্ড, এটাকে হচ্ছে জালি, অর্থাৎ তারজালি, অর্থাৎ ডাইরেক্ট যেন হিটটা বিকারে না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। ডাইরেক্ট হিট পাইলে কি হবে, যে এই বিকারটা ফাটে যাইতে পারে, সেই কারণে একটা জালি দিতে হয়।
এরপর হচ্ছে তার জালি রেখে, এই যে তার জালি রেখে তার উপরে বিকারটি বসায়, অর্থাৎ তার জালিটা দেখলে কি হবে যে ওর যে তাপটা তার জালিটা একটু হলেও শোষণ করে নেবে, শোষণ করে নেওয়ার পর তারপরে বিকারে ওঠে। যদি সরাসরি যদি ডাইরেক্ট যদি যায়, যদি বিকারের মাঝে পায় তাহলে বিকারটি ফেটে যেতে পারে, সেই কারণে তার জালি দিতে হয়, বিকারটিতে বসাই। আর টেস্ট টিউবটি বিকারের পানিতে চিত্রের মতো করে ডুবাই। এই যে টেস্ট টিউবটি কি করবো আমরা, বিকারের পানি আছে, পানির ভিতরে ডুবাই। স্পিরিট ল্যাম্প দিয়ে মম পুরোপুরি না গলা পর্যন্ত বিকারের তলায় তাপ দিতে থাকি। এই যে স্পিরিট ল্যাম্প অর্থাৎ আগুন যেটাতে তাপ দেয়, স্পিরিট ল্যাম্প অথবা ল্যাম্পো জাতীয় আর কি, এরকম যে এই স্পিরিট ল্যাম্প দিয়ে আমরা তাপ দিব। তাপ কতক্ষণ পর্যন্ত দিব, যতক্ষণ পর্যন্ত পুরোপুরি না গলে পর্যন্ত বিকারের তলায় আমরা কি করব, স্পিরিট ল্যাম্প দিয়ে তাপ দিব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার থার্মোমিটারের ভিতরে প্রবেশ করায়। আর এই যে থার্মোমিটার আমরা দেখতে পাচ্ছি, এই থার্মোমিটারটা টেস্ট টিউবের ভিতরে প্রবেশ করায় যাতে এর নিচের অংশ গলন্ত মোমে ডুবে থাকে। আর নিচের অংশটা কি হবে, যে গলন্ত মোমের মাঝে ডুবে থাকে। আর থার্মোমিটার সহ টেস্ট টিউবটি বিকার থেকে তুলে এনে, আর এই থার্মোমিটার সহ টেস্ট টিউবটি কি করতে হবে, বিকার থেকে তুলে আনতে হবে। বিকার থেকে তুলে এনে স্ট্যান্ডের সাথে আটকিয়ে রাখি। এই যে দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে স্ট্যান্ড, এই স্ট্যান্ডের সাথে আমরা আটকিয়ে রাখি। এরপর হচ্ছে যে টিস্যু পেপার দিয়ে টেস্ট টিউবটি, অর্থাৎ টিস্যু পেপার দিয়ে টেস্ট টিউবটি মুছে ফেলি। টিস্যু যে পেপার আছে, টিস্যু পেপার দিয়ে টেস্ট টিউবটি আমরা মুছে ফেলি। এরপরে বলছে থার্মোমিটারের তাপমাত্রা খেয়াল করি। আর এই যে থার্মোমিটারটা এখানে রাখা আছে টেস্ট টিউবের ভিতরে, এই তাপমাত্রা আমরা খেয়াল করি। যে মুহূর্তে মম জমে যাওয়া শুরু করলো, সেই মুহূর্তে তাপমাত্রা দেখে নেই। যখন এই মমটা যখন এই টেস্ট টিউবের মাথায় যদি জমা হতে শুরু করলো, তখন আমরা এর তাপমাত্রা দেখে নিব। তাহলে তাপমাত্রা দেখে নিলে কি বাইরে হবে, ফলাফল দেখলে আমরা বুঝতে পারবো যে ফলাফল হচ্ছে মম জমতে শুরু করে 57 ডিগ্রি সেলসিয়াসে। এটা মনে রাখতে হবে তোমাদের, যে মম জ্বলতে শুরু করে 57 ডিগ্রি সেলসিয়াসে, কারণ এখান থেকে বহু নির্বাচনী কোশ্চিন হয়, পাশাপাশি জ্ঞানমূলক কোশ্চিনও তোমাদের আসতে পারে। অর্থাৎ 57 ডিগ্রি সেলসিয়াসই হলো মমের হিমাঙ্ক। মনে করতে হবে, তোমাদের মনে রাখতে হবে যে 57 ডিগ্রি সেলসিয়াসটাই হচ্ছে মমের হিমাঙ্ক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই শীতলীকরণ থেকে তোমাদের একেবারে এই অধ্যায় শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে। এখন আমরা দেখবো যে বাড়ির কাজ, যে এই দুইটা পার্ট থেকে বাড়ির কি কাজ আছে তোমাদের জন্য। আমরা দেখে নাই গলনাঙ্ক কি, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। পানির গলনাঙ্ক কত আমরা তো দেখে আসলাম। শীতলীকরণ কি, গলনাঙ্ক কি, আর স্ফুটনাঙ্ক কি, সরি এটা হবে স্ফুটনাঙ্ক মূলত। এরপর হচ্ছে যে জ্ঞানমূলক প্রশ্ন, তাপ পরিবাহিতা কাকে বলে, মমের ফ্রিজিং পয়েন্ট কত, উদ্বায়ী পদার্থ কাকে বলে, বিদ্যুৎ পরিবাহিতা কি, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কিসের উপর নির্ভরশীল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইগুলো কোশ্চিনের মাঝেই তোমাদের, এইগুলো কোশ্চিনের মধ্যেই তোমাদের জ্ঞানমূলক কোশ্চিন আসে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কোশ্চিনগুলো তোমরা সুন্দর করে মুখস্থ করে নিবা, আর খুব ইজি, একটু বুঝে বুঝে পড়তে হবে তোমাদের। এরপর আমরা দেখি যে অনুধাবন প্রশ্ন তোমাদের জন্য কি দেওয়া আছে, যে আন্তঃআণবিক শক্তি বৃদ্ধিতে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় কেন। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। আন্তঃআণবিক শক্তি বৃদ্ধিতে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় কেন, অধাতু সমূহ বিদ্যুৎ পরিবহন করে কেন। সব কয়টা কোশ্চেন পরীক্ষা আসার মতো, অর্থাৎ সবগুলো তোমাদের পড়তে হবে। অধাতু সমূহ বিদ্যুৎ পরিবহন করে কেন, তাপ পরিবাহিতা বলতে কি বুঝায়, বৈদ্যুতিক তারে তামা কেন ব্যবহার করা হয়, বৈদ্যুতিক তারে তামা কেন ব্যবহার করা হয়। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। গলনাঙ্ক অবলিক, মানে আমি অবলিক দিচ্ছি এই কারণে যে একসঙ্গে লাগাইছে, গলনাঙ্ক অবলিক স্ফুটনাঙ্ক বলতে কি বোঝায়। পরীক্ষা আসতে পারে, হয়তো গলনাঙ্ক আসবে নতুবা স্ফুটনাঙ্ক আসতে পারে, সেই অনুসারে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বলতে কি বোঝায়। আর শেষের কোশ্চেন হলো গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের মধ্যে পার্থক্য লেখো। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা তোমাদের মাঝে, যে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের মধ্যে পার্থক্য লেখো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কোশ্চেনগুলো তোমরা সুন্দর করে পড়ে নিবা, কেননা এই কোশ্চেনগুলোর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় আসতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। আর শেষের যে কোশ্চেনগুলো তোমাদের দিলাম,
এই কোশ্চেনগুলো তোমরা সুন্দর করে একটু পড়ে নিও, কেননা এই কোশ্চেনগুলোর মাঝেই তোমাদের পরীক্ষায় কোশ্চেন হয়। এটা তোমাদের মনে রাখতে হবে যে এই কোশ্চেনগুলো তোমাদের সুন্দর করে পড়ে নিতে হবে। আর তোমাদেরকে বলবো যে যেটা আজকে আমি ক্লাসে আলোচনা করলাম, এই জিনিসটা তোমাদের একটু বুঝতে হবে, সুন্দর করে বুঝে, মানে এই ক্লাসটা দেখলে তোমাদের অনেকটাই যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো কাটে উঠবে আমি আশা করি। আর এই শেষে যে কোশ্চেনগুলো দিলাম এই কোশ্চেনগুলো তোমরা সুন্দর করে বুঝে বুঝে একটু পড়ো, তাহলেই ইনশাআল্লাহ তোমরা সাকসেসফুল হবে, এটি আমি আশাবাদী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।